ইসরায়েল কি সত্যি ইরানকে হারাতে পারে? কয়েক দশকের ছায়াযুদ্ধের পর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে। উচ্চপদস্থ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু এর শেষ কোথায় তা বলা কঠিন। যদি ইরান সামরিকভাবে পরাজিত হয়, তার মানে এই না যে ইসরায়েল চূড়ান্ত বিজয় অর্জন করেছে। তাহলে এর অর্থই বা কী, ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। সশস্ত্র সংঘাতের কথা উঠলে আমরা প্রায়শই জয় বা পরাজয়কে তুলনামূলকভাবে সহজ শর্তে দেখি। সামরিক শক্তির মাধ্যমে নির্ণয় হয় জয়, আত্মসমর্পণ, তারপর শান্তির শর্তাবলী। তবে স্বল্পমেয়াদী জয় নিয়ে কেউ যদি বিরাট কিছু ভেবে ফেলেন, তাহলে তা চূড়ান্ত অযৌক্তিক। ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান সংঘাতের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী নিঃসন্দেহে শক্তিশালী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সামনের দিনগুলোতে কি ঘটবে তা বলা কঠিন। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের শক্তিশালী সামরিক অবস্থানে রাজনৈতিক বা কৌশলগত লাভ নাও হতে পারে। তাহলে এখন পরিস্থিতি কেমন? প্রথমত, সামরিক অভিযান এখনও চললেও এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলই প্রভাবশালী পক্ষ। কারণ দেশটি শুধু একা নয়, তার পাশে আছে বিশ্বের মহাশক্তিধর দেশ আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। ইরান অবশ্য ইসরায়েলের কিছু স্থানে হামলা চালাতে সক্ষম হয়েছে, যাতে ইসরায়েলি বাহিনী অনেক বেশি ক্ষতি সাধন করেছে, যা ইসরায়েলিরা কল্পনাও করেনি। ইসরায়েল এখন ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করার দাবি করছে। যে কোনো যুক্তিসঙ্গত মানদণ্ডে এটি একটি বিপুল সামরিক বিজয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ইসরায়েল একে নির্ণায়ক রাজনৈতিক বা কৌশলগত জয়ে রূপান্তরিত করতে পারছে না। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অংশে চূড়ান্ত আঘাত হানতে ব্যর্থ হয়েছে। যদিও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক বোমা বর্ষণের প্রমাণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, কিন্তু এর অর্থ হল ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। দ্বিতীয়ত, ইসরায়েল যদি অনির্দিষ্টকালের জন্য চাপ বজায় রাখতে না পারে, যা খুবই জটিল এবং ব্যয়বহুল, তাহলে ইরান পুনরায় অস্ত্রসজ্জিত হতে শুরু করবে। তাদের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন মজুত এবার বাড়িয়ে অন্য স্তরে নিয়ে যাবে। ইরানের মিত্র ও ছায়াযুদ্ধের সঙ্গীরাও বসে থাকবে না। তাই বিষয়টি এত সরল নয়। সিরিয়ায় আসাদ সরকারের পতন হলেও দেশটি এখনও অস্থিতিশীল। যদি নতুন শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, তবে ইরান সেখানে আবার পা রাখবে। এদিকে গাজায় ৫৬,০০০ ফিলিস্তিনিকে মারার পরেও হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায়নি। বরং গত ১৮ মাসে ইসরায়েলের পৈশাচিক আক্রমণ অনেক তরুণ ফিলিস্তিনিকে উগ্র হয়ে উঠতে বাধ্য করেছে। একইভাবে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়লেও চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে তারা আবার স্বরূপে ফিরতে পারে। যদি এই সংঘাতে সামরিক শ্রেষ্ঠত্বের ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কৌশলগত জয় পেতে হয়, তাহলে ইরান দখল করা ছাড়া তার সামনে কোনো উপায় নেই। কিন্তু এটি একেবারেই অসম্ভব। মনে রাখতে হবে, ইরান আয়তনে যেমন বিশাল, এর জনসংখ্যা ৯ কোটি। সর্বোপরি সাধারণ ইরানিরা বর্তমান শাসকদের প্রতি যতই অসন্তুষ্ট থাকুক না কেন, তারা কখনোই ইসরায়েলি বাহিনীকে নিজ দেশে স্বাগত জানাবে না। আমেরিকা জানে কোনো দেশ দখল করে পছন্দের শাসক বসালে কি হয়। আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতায় আমেরিকানরা বুঝেছে দখলদারিত্ব জটিল, ব্যয়বহুল এবং অধিকাংশ ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হয়। তাহলে ইসরায়েল আর কি করতে পারে? এই মুহূর্তে 4টি প্রধান বিকল্প দেখা যাচ্ছে। সমস্যা হলো, এই বিকল্পগুলোর মধ্যে কোনোটিরই সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে মনে হয় না। বিকল্পগুলো হলো: ১. ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে চূড়ান্তভাবে ধ্বংস করার ব্যাপারে মনোযোগ দিতে পারে। তবে এ কাজের জন্য ইসরায়েলের কাছে প্রয়োজনীয় শক্তিশালী বোমা নেই। তাদের নির্ভর করতে হবে আমেরিকার ওপর। কিন্তু আপাতত ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালাতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে।
2. ইসরায়েল এখন মেনে নিতে পারে যে তার জন্য বিকল্প হলো আমেরিকা বা আন্তর্জাতিক নেতৃত্বে ইরানের সাথে আলোচনা। 3. এই পর্যায়ে সম্ভাবনা আরও কম হলেও ইসরায়েল ইরানের সাথে আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসার চেষ্টা করতে পারে। আর শেষ বিকল্পটি হলো শাসন ব্যবস্থায় পরিবর্তন। প্রকৃতপক্ষে এটি ইসরায়েলি নীতি নির্ধারকদের পছন্দের বিকল্প বলে মনে হচ্ছে। তবে শাসক পরিবর্তন অসম্ভব না হলেও নিশ্চিতভাবে এটি কোনো সহজ উপায় নয়। কয়েক দশকের মুখোমুখি অবস্থানের পর ইসরায়েল ও ইরান অবশেষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। শুরুটা করেছে ইসরায়েল, শেষটা তাদের জন্য কতটা মধুর হবে তা এখন লাখ টাকার প্রশ্ন।